নতুন সার্কুলার অনুযায়ী 16 জুন এবং 17 জুন অর্থাৎ আজকে এবং কালকে জনকল্যাণ শিবিরে আপনারা বৃদ্ধ ভাতা প্রকল্প, বিধবা ভাতা প্রকল্প এবং প্রতিবন্ধী ভাতা প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন। আর ইতিমধ্যেই কিন্তু এই সমস্ত প্রকল্পে আবেদন করার যে ফর্ম, সেই ফর্ম প্রকাশ করা হয়েছে। আপনারা প্রত্যেকেই জানেন 15 তারিখ অর্থাৎ 15 জুন জনকল্যাণ শিবিরে কিন্তু কোনো রকম ভাতার ফর্ম দেওয়া হয়নি বা গ্রহণ করা হয়নি, কিন্তু গতকাল রাত্রেই একটি নতুন সার্কুলার প্রকাশ করা হয়েছে, যেখানে বলা হয়েছে 16 তারিখ এবং 17 তারিখ, 16 জুন এবং 17 জুন আপনারা বিভিন্ন ভাতার জন্য আবেদন করতে পারবেন। তো এই যে ফর্ম আপনারা দেখতে পাচ্ছেন, এই ফর্মটি ফিল আপ করে যাবতীয় ডকুমেন্ট সহ কিন্তু আপনাদের জনকল্যাণ শিবিরে নতুন ভাতার জন্য আবেদন করতে হবে। তো এই ফর্মটি আপনারা কিভাবে ফিল আপ করবেন, এর সঙ্গে কোন কোন ডকুমেন্ট দিতে হবে, বিস্তারিত আজকের এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন। আশা করি ভিডিওটি আপনাদের প্রত্যেকেরই কাজে আসবে। শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন। সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন। তো চলুন শুরু করি। তো নতুন যে ফর্ম প্রকাশ করা হয়েছে দেখতে পাচ্ছেন, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল সোশ্যাল ওয়েলফেয়ার পেনশন স্কিম অ্যাপ্লিকেশন ফর্ম। এই যে ফর্ম দেখতে পাচ্ছেন, এই ফর্মটা কিন্তু সম্পূর্ণ বড় হাতের ইংলিশে ফিল আপ করতে হবে। ফর্ম ফিল আপের প্রথমেই রয়েছে এখানে একটা কালার পাসপোর্ট সাইজের ফটো, এখানে আঠা দিয়ে লাগাতে হবে আপনাকে। পরবর্তী দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশন ফর ওল্ড এজ পেনশন, তিনটে ফর্ম প্রকাশ করা হয়েছে, আপনারা ক্যাম্পে গেলে পেয়ে যাবেন। অ্যাপ্লিকেশন ফর ওল্ড এজ পেনশন পার্সোনাল ডিটেলস, প্রথমে রয়েছে অ্যাপ্লিকেন্ট নেম, যিনি ভাতার জন্য আবেদন করবেন, অর্থাৎ 60 বছরের ঊর্ধ্বে যাদের বয়স রয়েছে, তো যিনি আবেদন করবেন অ্যাপ্লিকেন্ট নেম, প্রথমে তার নাম লিখতে হবে ইংরেজিতে বড় হাতের। নাম লেখার পর যদি মিডিল নেম থাকে সেক্ষেত্রে মিডিল নেম লিখবেন, না থাকলে লেখার দরকার নেই। পরবর্তী লাস্ট নেম অর্থাৎ পদবি আপনারা এখানে লিখে দেবেন। লিখে দেওয়ার পর আপনার জেন্ডার কি, যিনি আবেদন করবেন সে মেল না ফিমেল না আদার্স, যদি পুরুষ হন সেক্ষেত্রে মেলের উপর টিক করবেন, যদি মহিলা হন সেক্ষেত্রে ফিমেলের উপর টিক করবেন, যদি আদার্স হন সেক্ষেত্রে আদার্সের উপর টিক করবেন। এর পরবর্তী ডেট অফ বার্থ, অর্থাৎ যিনি আবেদন করবেন তার ডেট অফ বার্থ কত। ডেট অফ বার্থ আপনারা আধার কার্ড দেখে লিখতে পারেন অথবা বার্থ সার্টিফিকেট দেখে লিখতে পারেন। সেক্ষেত্রে প্রথমে তারিখ, তারপরে মাস, তারপরে বছর আপনারা লিখবেন। লেখার পর 1 জানুয়ারি হিসাবে 2026 1 জানুয়ারি হিসাবে আপনার বয়স কত হচ্ছে সেই বয়স আপনি লিখবেন। 60 না 61 না 62 না 65 না 70 সেই সংখ্যাটা লিখবেন। লেখার পর পেয়ে যাবেন ফাদার্স নেম, যিনি আবেদন করছেন তার বাবার নাম লিখতে হবে। বাবার নাম লেখার জন্য প্রথমে পেয়ে যাবেন ফার্স্ট নেম, এখানে বাবার প্রথম নাম লিখবেন। যদি মিডিল নেম থাকে সেক্ষেত্রে লিখবেন, না থাকলে লেখার দরকার নেই। পরবর্তী লাস্ট নেম অর্থাৎ পদবি, আপনার এখানে পদবিটা লিখে দেবেন। লিখে দেওয়ার পর পেয়ে যাবেন মাদার্স নেম, যিনি আবেদন করবেন তার মায়ের নাম লিখতে হবে। তার জন্য প্রথমে আপনারা ফার্স্ট নেম লিখবেন, এখানে মায়ের প্রথম নাম লিখবেন। যদি মিডিল নেম থাকে সেক্ষেত্রে লিখবেন, না থাকলে লেখার দরকার নেই। পরবর্তী লাস্ট নেম অর্থাৎ পদবি আপনাকে এখানে লিখতে হবে। লেখার পর পেয়ে যাবেন কাস্ট কি রয়েছে, জেনারেল, এসসি না এসটি না আদার্স। তো আপনি জেনারেল ক্যাটাগরি কিনা, যদি জেনারেল হন সেক্ষেত্রে জেনারেলের উপর টিক করবেন, যদি এসসি হন সেক্ষেত্রে এসসির উপর টিক করবেন, যদি এসটি হন সেক্ষেত্রে এসটির উপর টিক করবেন, যদি আদার্স হন সেক্ষেত্রে আদার্সের উপর টিক করবেন। টিক করার পর ম্যারিটাল স্ট্যাটাস, অর্থাৎ আপনি বিবাহিত না অবিবাহিত না ডিভোর্সি সেটা আপনাকে সিলেক্ট করতে হবে। যদি আপনি অবিবাহিত হন সেক্ষেত্রে আনম্যারিড অপশনে টিক করবেন, যদি আপনি বিবাহিত হন সেক্ষেত্রে ম্যারিড অপশনে টিক করবেন, যদি আপনি বিধবা হন সেক্ষেত্রে উইডো অপশনে টিক করবেন, যদি আপনি ডিভোর্সি হন বা সেপারেট হন সেক্ষেত্রে উইডোয়ার অথবা সেপারেট অপশনে টিক করবেন। টিক করার পর পেয়ে যাবেন স্পাউস নেম, যদি থাকে স্বামী অথবা স্ত্রীর নাম লিখতে হবে। এখানে আপনার স্বামী অথবা স্ত্রীর প্রথম নাম লিখবেন। লেখার পর যদি মিডিল নেম থাকে সেক্ষেত্রে মিডিল নেম লিখবেন, না থাকলে লেখার দরকার নেই। পরবর্তী লাস্ট নেম অর্থাৎ পদবি আপনাকে এখানে লিখতে হবে। লেখার পর পেয়ে যাবেন মান্থলি ইনকাম, অর্থাৎ ইনকাম সার্টিফিকেটের প্রয়োজন পড়বে, সেক্ষেত্রে মান্থলি ইনকাম কত রয়েছে আপনার সেই মান্থলি ইনকাম আপনাকে লিখতে হবে। যিনি ভাতার জন্য আবেদন করবেন তার মাসে কত ইনকাম রয়েছে সেই ইনকাম এখানে লিখবেন। এইবার মান্থলি ইনকাম লেখার পর পার্সোনাল আইডেন্টিফিকেশন, প্রথমে রয়েছে আধার নাম্বার, এখানে যিনি আবেদন করবেন তার কিন্তু আধার কার্ড নাম্বারটা লিখতে হবে। আধার কার্ড নাম্বার লেখার পর পেয়ে যাবেন এপিক অথবা ভোটার কার্ড নাম্বার বা ভোটার কার্ড নাম্বার, এখানে আপনারা ভোটার কার্ড নাম্বার লিখবেন। ভোটার কার্ড নাম্বার লেখার পর পেয়ে যাবেন কন্ট্যাক্ট ডিটেলস, প্রথমে স্টেট ওয়েস্ট বেঙ্গল থাকবে ফর্মের মধ্যে। দ্বিতীয়ত আপনার অ্যাসেম্বলি কোনটা, বিধানসভা কোনটা, সেই অ্যাসেম্বলির নাম আপনাকে লিখতে হবে। অ্যাসেম্বলির নাম লেখার পর ডিস্ট্রিক্ট, আপনার জেলা কোনটা সেই জেলার নাম লিখবেন এখানে। লেখার পর পুলিশ স্টেশন কোনটা রয়েছে সেই পুলিশ স্টেশনের নাম লিখবেন। এর পরবর্তী ব্লক না মিউনিসিপ্যালিটি না কর্পোরেশন, আপনি ব্লকে থাকেন না মিউনিসিপ্যালিটি থাকেন না কর্পোরেশনে থাকেন সেটা আপনি লিখবেন। ব্লক হলে ব্লক লিখবেন, মিউনিসিপ্যালিটি হলে মিউনিসিপ্যালিটি লিখবেন। লেখার পর পরবর্তী 2 নম্বর পেজে আপনারা পেয়ে যাবেন জিপি নেম অথবা ওয়ার্ড নাম্বার, অর্থাৎ যদি আপনি গ্রাম পঞ্চায়েতের বাসিন্দা হন সেক্ষেত্রে
গ্রাম পঞ্চায়েতের নাম লিখবেন, যদি আপনি ওয়ার্ডের বাসিন্দা হন সেক্ষেত্রে ওয়ার্ড নাম্বার এখানে লিখে দেবেন। লিখে দেওয়ার পর ভিলেজ, টাউন বা সিটি, এখানে আপনাকে গ্রামের নাম অথবা শহরের নাম লিখতে হবে। লেখার পর হাউস নাম্বার, তো এখানে স্টার মার্ক দেওয়া নেই, চাইলে আপনারা হাউস নাম্বার দিতে পারেন অথবা নাও দিতে পারেন। হাউস নাম্বার আপনারা ভোটার লিস্টে পেয়ে যাবেন, ভোটার লিস্টে যেখানে আপনার নাম রয়েছে অথবা আপনার পরিবারের সদস্যর নাম রয়েছে সেখানেই কিন্তু আপনারা হাউস নাম্বার পেয়ে যাবেন। লিখে দেবেন। লিখে দেওয়ার পর স্ট্রিট নেম অর্থাৎ আপনার গ্রামের যে ঠিকানা বা বাড়ির যে ঠিকানা সেই সম্পূর্ণ ঠিকানা আপনি লিখবেন, এখানে বাড়ির ঠিকানা লিখবেন। লেখার পর পোস্ট অফিস কোনটা সেই পোস্ট অফিসের নাম লিখবেন অথবা ঠিকানা লিখবেন। লেখার পর পিনকোড, আপনার এলাকার যে পিনকোড নাম্বার সেই পিনকোড নাম্বার দেবেন এখানে। দেওয়ার পর পেয়ে যাবেন নাম্বার অফ ইয়ার্স অর্থাৎ পশ্চিমবঙ্গে আপনি কত বছর ধরে বসবাস করছেন। তো এখানে কত বছর ধরে আপনি বসবাস করছেন সেই বছরটা এখানে লিখবেন সংখ্যায়, 20 হলে 20, 25 হলে 25, 50 হলে 50, 60 হলে 60, সেই বছরটা লিখে দেবেন। লিখে দেওয়ার পর মোবাইল নাম্বার, চেষ্টা করবেন আধার লিঙ্কের ফোন নাম্বার দেওয়ার, সেক্ষেত্রে এখানে ফোন নাম্বারটা দিয়ে দেবেন, মোবাইল নাম্বার দিয়ে দেবেন। যদি ইমেল অ্যাড্রেস থাকে সেক্ষেত্রে ইমেল অ্যাড্রেস দিতে পারেন, না হলে ইমেল অ্যাড্রেস দেওয়ার দরকার নেই। পরবর্তী ব্যাংক অ্যাকাউন্ট ডিটেলস, এখানে কিন্তু বেনিফিশিয়ারি অর্থাৎ যিনি আবেদন করবেন ভাতার জন্য তার কিন্তু ব্যাংক অ্যাকাউন্টের যাবতীয় ডিটেলস দিতে হবে। ডিটেলস দেওয়ার জন্য প্রথমে পেয়ে যাবেন ব্যাংকের নাম অর্থাৎ কোন ব্যাংকে আপনার অ্যাকাউন্ট রয়েছে সেই ব্যাংকের নাম লিখবেন। লেখার পর ব্যাংকের ব্রাঞ্চের নাম কি রয়েছে সেটা আপনারা ব্যাংকের পাসবুকে পেয়ে যাবেন, সেক্ষেত্রে ব্যাংকের ব্রাঞ্চের নাম লিখে দেবেন। লিখে দেওয়ার পর ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার লিখতে হবে, আপনার যে অ্যাকাউন্ট নাম্বার সেই অ্যাকাউন্ট নাম্বার লিখবেন। লেখার পর আইএফএসসি কোড, ব্যাংকের পাসবুকের প্রথম পাতায় অথবা চেকবুকের পাতায় আপনারা আইএফএসসি কোড নাম্বার পেয়ে যাবেন, সেক্ষেত্রে আইএফএসসি কোড নাম্বারটা এখানে লিখে দেবেন। এবার আইএফএসসি কোড নাম্বার দেওয়ার পর ডকুমেন্টের লিস্ট চলে এসেছে, এখানে দেখতে পাচ্ছেন যে যে ডকুমেন্ট আপনি দেবেন তার পাশে কিন্তু টিক চিহ্ন করতে হবে। ডকুমেন্টের প্রথমে রয়েছে পাসপোর্ট সাইজ কালার ফটোগ্রাফ, 2 কপি আপনারা পাসপোর্ট সাইজের কালার ফটোগ্রাফ নেবেন, এখানে টিক করবেন। পরবর্তী কপি অফ আধার কার্ড, যে সমস্ত ডকুমেন্ট আপনি দেবেন জেরক্স কপি, প্রত্যেকটা কপিতে কিন্তু অবশ্যই নিজের সই থাকতে হবে, জেরক্সের নিচে আপনারা সই করে দেবেন, সেক্ষেত্রে আধার কার্ডের জেরক্স দেবেন। কপি অফ ভোটার কার্ড, ভোটার কার্ডের জেরক্স দেবেন। কপি অফ কাস্ট সার্টিফিকেট যদি থাকে, এসসি এসটি ওবিসি সার্টিফিকেট সেক্ষেত্রে দিতে পারেন, না হলে দেওয়ার দরকার নেই। টিক করবেন। টিক করার পর কপি অফ রেসিডেন্টাল সার্টিফিকেট সেলফ ডিক্লারেশন, তো এখানেও কিন্তু স্টার মার্ক দেওয়া নেই, যদি থাকে রেসিডেন্টাল সার্টিফিকেট সেক্ষেত্রে দেবেন, দেওয়ার জন্য টিক করবেন এখানে। পরবর্তী কপি অফ ইনকাম সার্টিফিকেট সেলফ ডিক্লারেশন, তো ইনকাম সার্টিফিকেট কিন্তু লাগবেই, তার জন্য আপনারা এখানে টিক করবেন এবং ইনকাম সার্টিফিকেট তুলে নেবেন। পরবর্তী 7 নম্বরে কপি অফ ফার্স্ট পেজ অফ ব্যাংক পাসবুক, ব্যাংকের পাসবুকের প্রথম পাতা জেরক্স, সেটাও দিতে হবে, তার জন্য এখানে টিক করবেন। এবং যদি অন্য কোনো ডকুমেন্ট থাকে সেক্ষেত্রে সেই ডকুমেন্টের নাম এখানে লিখবেন, ঠিক আছে। লেখার পর পরবর্তী পেয়ে যাবেন সেলফ ডিক্লারেশন, তো সেলফ ডিক্লারেশনের প্রথমে রয়েছে যে বর্তমানে আপনি রাজ্য সরকার বা কেন্দ্রীয় সরকারের কোন রকম পেনশন পাচ্ছেন কিনা, যেমন এনএসএপি ওল্ড এজ পেনশন, এনএসএপি উইডো পেনশন, এনএসএপি ডিসেবিলিটি পেনশন, এনএসএপি বা উইডো পেনশন, মানবিক পেনশন, লোক প্রসার প্রকল্প, ফিশারম্যান ওল্ড এজ পেনশন, যদি এর মধ্যে কোনো প্রকল্পের টাকা বা সুবিধা আপনি পেয়ে থাকেন বর্তমানে সেক্ষেত্রে সেই অপশনে গিয়ে টিক করতে হবে। টিক করার পর পেয়ে যাবেন অ্যাকনলেজমেন্ট স্লিপ, এখানে রিসিভার অর্থাৎ যিনি আবেদন করবেন দেখতে পাচ্ছেন রিসিভ 1 ওল্ড এজ পেনশন অ্যাপ্লিকেশন ফর্ম, এখানে নাম লিখতে হবে, নাম নিজের নাম অর্থাৎ যিনি আবেদন করবেন। পরবর্তী সন না ডটার না ওয়াইফ কাকে আপনি রাখবেন তার নাম লিখতে হবে, ছেলে অথবা মেয়ে অথবা স্ত্রীর নাম লিখতে হবে। লেখার পর ফাদার বা মাদার্স অর্থাৎ বাবা অথবা মায়ের নাম লিখতে হবে এখানে, এবং অ্যাড্রেস কোনটা রয়েছে অ্যাড্রেস লিখে আপনারা এখানে ডেটটা লিখে দেবেন, ঠিক আছে। এটা কিন্তু যিনি ফর্মটি রিসিভ করবেন তিনি সই করবেন এবং তিনি কিন্তু ফর্মটা ফিল আপ করবেন। এবার পরবর্তী 3 নাম্বার পেজে রয়েছে অফিস ইউজ অনলি, এই জায়গা কিন্তু আপনাদের ছিঁড়ে দিয়ে দেবে, তো এখানে ফিল আপ করা কোনো রকম দরকার নেই, এই 3 নাম্বার ফর্মে কোনো রকম ফর্ম ফিল আপ করার দরকার নেই। 4 নাম্বার যে ফর্ম রয়েছে আধার অথেন্টিকেশন ফর্ম, এখানে কিন্তু শুধুমাত্র আধার কার্ড নাম্বার লিখতে হবে। দুটো ফরম্যাট দেওয়া হয়েছে বাংলা এবং ইংলিশ, চাইলে আপনারা ইংলিশে এখানে আধার কার্ড নাম্বার লিখবেন এবং এখানে আপনারা সই করবেন, ঠিক আছে। যিনি আবেদন করবেন তা কিন্তু সই করতে হবে এবং নিচে অ্যাপ্লিকেন্টের নাম লিখতে হবে। যদি আপনারা বাংলায় লেখেন সেক্ষেত্রে নিচে আপনারা বাংলা ফরম্যাট পেয়ে যাবেন, এখানে আপনারা বাংলায় আধার কার্ড নাম্বার লিখবেন, এই জায়গায় আধার কার্ড নাম্বার লেখার পর এখানে যিনি আবেদন করবেন তার সই করবেন এবং তার নামটা এখানে লিখে দেবেন। তো এভাবেই কিন্তু আপনারা 16 তারিখ এবং 17 তারিখ অর্থাৎ আজকে এবং কালকে 16-17 জুন জনকল্যাণ শিবিরে এই ফর্মটি জমা করতে পারেন। শিবির থেকে এই ফর্ম দেওয়া হবে, সেক্ষেত্রে ফর্মটি কালেক্ট করে ফর্মটি ফিল আপ করে যাবতীয় যে ডকুমেন্ট দেখালাম সেই ডকুমেন্ট সহ কিন্তু আপনারা ফর্মটি জমা করতে পারবেন। নতুন যারা বৃদ্ধ ভাতা প্রকল্পে আবেদন করবেন তাদের জন্য কিন্তু ইতিমধ্যেই ফর্ম প্রকাশ করা হয়েছে। তো
তো পরবর্তী সময় এরকম আরো আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমাদের টেলিগ্রাম গ্রুপ এবং হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হওয়ার জন্য ভিডিওর ডেসক্রিপশন বক্সে লিংক পেয়ে যাবেন। যাবতীয় আপডেট কিন্তু সেখান থেকে আপনারা পেয়ে যাবেন। তো আজকের মতো ভিডিওটি এইটুকুই। ধন্যবাদ।